ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমরা আলোচনা করেছিলাম মিশ্রণ ক্লাস 8-এর কোষে দেখি 12 পার্ট 1। আজকে হচ্ছে পার্ট 2। এর আগের দিন 1 থেকে 6 দাগের অঙ্ক করেছিলাম, আজকে শুরু করব 7 থেকে সম্পূর্ণ অঙ্কটা। চলো অঙ্কটা শুরু করা যাক। 7 দাগের অঙ্কটা বলেছে কি, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশের ফলের রস ছিল। আমি দুটি পাত্র অবশিষ্ট অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রের ফলের রস এবং জলের পরিমাণের অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে সেটা কিভাবে বার করি, আগে আমরা বুঝে নিই অঙ্কটা। তাহলে দুটো পাত্র আছে, দুটো পাত্রে বলেছে 1/3 অংশ আর 1/4 অংশ ফলের রস আছে, মানে 3 ভাগের 1 ভাগ ফলের রস, তাহলে 2 ভাগ কত জল আছে। আর পরে দ্বিতীয় পাত্রে আছে 1/4 অংশ, তার মানে 4 ভাগের 1 ভাগ ফলের রস, বাকিটা কি আছে, জল আছে। তাহলে ওই দুটি পাত্র জলপূর্ণ করে বাকি মানে সম্পূর্ণ এটা একটি আলাদা পাত্রে মিশ্রিত করে রাখলাম। তাহলে নতুন পাত্রে ফলের রস আর জলের পরিমাণে অনুপাত বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, আগে ফলের রসের প্রথম পাত্রে ফলের রস জলের পরিমাণ বার করব, দ্বিতীয় পাত্রে ফলের রস আর জলের পরিমাণ বার করব। তাহলে দুটোকে আমরা যোগ করে নিলে সেখান থেকে আমরা অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো অঙ্কটা শুরু করি। বলেছে প্রথম পাত্রে ফলের রস আছে কত বলেছে, 1/3 অংশ, এত অংশ ফলের রস আছে। ঠিক আছে, তাহলে অবশিষ্টাংশ অংশ মানে বাকি অংশটা। ঠিক আছে, অবশিষ্ট অংশ কিসে ভর্তি করছে, জলে। তাহলে জলটা কত হয়ে যাচ্ছে, টোটাল হচ্ছে 1 অংশ প্রথম পাত্রের জল। তাহলে এর মধ্যে আমাদের ভগ্নাংশে মনে রাখবে সব সময়, যদি আমাদের মোট পরিমাণটা যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি ধরতে পারবো, 1 অংশ। ভগ্নাংশ যদি থাকে তাহলে একটা পাত্র ছিল যার মধ্যে 1/3 অংশ ফলের রস আছে, তাহলে বাকি অংশ কি হবে, জল। তাহলে 1 থেকে 1/3 অংশ মাইনাস করলে আমরা পেয়ে যাবো 1 থেকে 1/3 অংশ। তাহলে কত হয়ে যাচ্ছে, আমরা এখানে 2/3 অংশ করে নিচ্ছি। এখানে একটা লাইন স্কিপ করলাম, দেখো এখানে হরগুলো লসাগু 3 হবে, 3 একে 3 -1, তাহলে 2 মাইনাস 2/3। ঠিক আছে, এটা অংশ আমরা দিয়ে দিলাম। তাহলে এটা কি হচ্ছে, প্রথম পাত্রে জল আছে। ঠিক আছে, তাহলে প্রথম এটা বেরোলো জলের পরিমাণ, প্রথম পাত্রে জল আছে, কত জল আছে, 2/3 অংশ হয়ে গেল। প্রথম পাত্রে জল আছে 2/3 অংশ। এবার সেম একই রকম ভাবে দ্বিতীয় পাত্রে হিসাব করি। দ্বিতীয় পাত্রে ফলের রস আছে, কত হবে, 1/4 অংশ। তাহলে বাকিটা কি, জল আছে। তাহলে এভাবে একবারে লিখে নিচ্ছি কি, দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ বা দ্বিতীয় পাত্রে জল আছে, দ্বিতীয় পাত্রে জল আছে, কত হবে, 1 মাইনাস 1/4। তাহলে এরকম হবে 4, 4 একে 4 -1, তাহলে কত হয়ে যাবে, 3/4 অংশ। তাহলে দ্বিতীয় পাত্রের ফলের রস পেয়ে গেছি, দ্বিতীয় পাত্রের জলের রসও পেয়ে গেছি। এবার আমরা কি বার করব, কি নতুন পাত্রে এটা রাখা হচ্ছে বড় পাত্রে, সেখানে ফলের রসের পরিমাণ বার করব আর জলের পরিমাণ। তাহলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ কত হবে, আমরা যোগ করে নিই। তাহলে প্রথম পাত্রে 1/3 অংশ আর দ্বিতীয় পাত্রে 1/4 অংশ। তাহলে এটাকে কি হবে, এখানে 12 হয়ে যাচ্ছে হরগুলো লসাগু। 3 এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 4, তাহলে 4 একে 4 যোগ 4 এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 3, তাহলে 3 একে 3, তাহলে কত হয়ে যাচ্ছে, 7/12 অংশ। তাহলে এটা কি পেলাম, ফলের রস পেয়ে গেলাম। সেম একই রকম ভাবে নতুন পাত্রে কি হয়ে যাবে, জলের পরিমাণ, নতুন পাত্রে
জলের পরিমাণ। জলটিকে যোগ করে নিই, জল কত পেয়েছি 2-এর 3 যোগ 3-এর 4। তাহলে আবার এদের হরগুলো লসাগু হবে 12, 3-এর সঙ্গে কত গুণ করলে 12, 4, 4 দুনা 8 যোগ 4-এর সঙ্গে কত 3, 3 3-কে 9, তাহলে কত হয়ে যাচ্ছে 8 16 17, 17/12 অংশ। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো নতুন পাত্রে ফলের রসের পরিমাণ পেয়ে গেলাম আর জলের রসের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে লিখে দেবো, অতএব নতুন পাত্রে ফলের রস, নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত, জলের পরিমাণের অনুপাত কত হচ্ছে 7/12 অনুপাত 17/12। তাহলে উভয় পক্ষে নিচে 12 কেটে গেল, কত 7/17। তাহলে এটাই আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে আমাদের হয়ে গেল 7 দাগেরটা। চলো 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা বলছে, 8 দাগের অঙ্কটা পড়ে নি। বলছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাসে শরবত পূর্ণ করেছে। ওই গ্লাসের 3টি গ্লাসে শরবতের জল আর সিরাপের পরিমাণের অনুপাত 3:1, 5:3 আর 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে তৈরি করে ঢেলে দিলাম। বলছে হিসাব করে দেখো নতুন পাত্রে জল আর সিরাপের পরিমাণ অনুপাত কত। সেম ওই 7 দাগের অঙ্কটা আমরা করলাম, সেম একই রকম। ওখানে ছিল 2টো পাত্র, এখানে আছে কটা 3টে পাত্রে। তাহলে 3টে পাত্রে আমরা শরবতে জলের পরিমাণ আর শরবতের পরিমাণ বার করে নিব। নতুন পাত্রে একদিকে জলের পরিমাণ যোগ করে নেবো আর সিরাপের পরিমাণ যোগ করে নেবো, তাহলে ওখান থেকে অনুপাত পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কি লিখবো, এভাবে লিখে নেব কি প্রথম গ্লাসের শরবতে, প্রথম গ্লাসের শরবতে, প্রথম গ্লাসের শরবতে জল ও সিরাপের অনুপাত, সিরাপের অনুপাত কত হবে 3:1। এটা আমাদের অনুপাত দেওয়া আছে। তাহলে এটা যদি অনুপাত হয় তাহলে এদের অংশটা বার করে নিচ্ছে, ঠিক আছে। এদের অংশ যদি বার করি তাহলে জলের পরিমাণ কি লিখে দেবো, অতএব প্রথম গ্লাসে জলের পরিমাণ দ্বিতীয় গ্লাসে এভাবে বার করে নিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে প্রথম গ্লাসে জলের পরিমাণ, জলের পরিমাণ কত আছে, জল 3 আছে, কতটা ভাগের মধ্যে 4টা ভাগের মধ্যে। সেম একই রকম প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ 1/4 অংশ। তাহলে প্রথম পাত্রে আমাদের কাজটা হয়ে গেল। সেম একই রকম দ্বিতীয় পাত্রে লিখবো। তাহলে দ্বিতীয় পাত্রে, দ্বিতীয় গ্লাসের শরবতে জল ও সিরাপের অনুপাত কত হবে, সিরাপের অনুপাত 5:3। তাহলে দ্বিতীয় গ্লাসে শরবতে জলের পরিমাণ, পরিমাণ কত হবে 5/5 আর 3 কত 8, এত অংশ। সেম একই রকম দ্বিতীয় গ্লাসে শরবতে সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ কত 3/8 এত অংশ পেয়ে গেলাম। আবার তৃতীয় গ্লাসে বার করতে হবে। তাহলে তৃতীয় গ্লাসের, তৃতীয় গ্লাসের শরবতে জল ও সিরাপের অনুপাত কত হবে 9:7। তাহলে এরকম যদি হয় তাহলে তৃতীয় গ্লাসে শরবতের জলের পরিমাণ, জলের পরিমাণ কত হয়ে যাবে 9 আর বাই কত 9 আর 7 16, এত হয়ে যাচ্ছে। সেম একই রকম তৃতীয় গ্লাসে শরবতে কার সিরাপের পরিমাণ কত হবে
16 এত অংশ আর এত অংশ। তাহলে পেয়ে গেলাম আমরা, দেখো প্রথম গ্লাসের জলের পরিমাণ সিরাপের পরিমাণ পেলাম, দ্বিতীয় গ্লাসের জলের পরিমাণ সিরাপের পরিমাণ পেলাম, তৃতীয় গ্লাসেরও জলের পরিমাণ আর সিরাপের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে এখন কি করব, আলাদা আলাদা ভাবে হিসাব করব, তিনটি গ্লাসে কি করে নেব, জলের পরিমাণ আর তিনটি গ্লাসে শরবতের পরিমাণ বার করব। অতএব নতুন পাত্রে, এভাবে লিখলে হয়ে যাবে, নতুন পাত্রে মোট জলের পরিমাণ কত হয়ে যাবে, সবগুলোকে আমরা যোগ করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে, 3 এর 4 যোগ 5 এর 8 যোগ 9 এর 16। তো এটিকে যদি যোগ করা যায় কি আসছে, আমাদের মান আসছে হরগুলো লসাগু 16। তাহলে 4-এর সঙ্গে 4, 3 4-এ 12 যোগ 8-এর সঙ্গে 2, 5 2 না 10 যোগ 10, 16 একা 16, 9 একে 9। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 31 বাই কত, 16 অংশ। এটা আমরা পেলাম। ঠিক আছে, কি পেলাম, কি নতুন পাত্রে মোট জলের পরিমাণ। তাহলে নতুন পাত্রে আমরা কিসের পরিমাণে বার করবো, অতএব নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণ, মোট সিরাপের পরিমাণ কি হবে, সিরাপের পরিমাণ হচ্ছে 1-এর 4 যোগ 3-এর 8 যোগ 7-এর 16 অংশ। তাহলে হরগুলির লসাগু কত হবে, 16 হয়ে গেল, 4-এর সঙ্গে কত গুণ করলে 16 ও 4, তাহলে 4 একে 4, 8-এর সঙ্গে 2, 3 2 6, 16 একে 16 7। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে এখানে, 17 হয়ে যাচ্ছে, এত অংশ। তাহলে এটা নতুন পাত্রে যেটা তিনটার পরিমাণ, জলের পরিমাণটা একটা পাত্রে হয়ে যাচ্ছে কত, 31/16, আর সিরাপের পরিমাণ 17/16। অতএব নতুন পাত্রে জল আর সিরাপের অনুপাত লিখে দিচ্ছি। হ্যাঁ, নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 31/16 অনুপাত 17/16। উভয় পক্ষে 16 কেটে দিচ্ছি, কত আসছে, 31/17। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 8 দাগেরটারও আমাদের হয়ে গেল। তারপরে 9 দাগের অঙ্কটা করি। 9 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 আর 15:7। এই দুই প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে হিসাব করতে বলেছে। তাহলে চলো অঙ্কটা শুরু করি। আমরা এভাবে লিখে নেব, ধরি প্রথম প্রকারে তামা আছে 5x ধরে নেব। ঠিক আছে, তাহলে এভাবে করা হবে, যেহেতু এই যে এটা দেওয়া আছে তাহলে এটা অনুযায়ী আমরা ধরে নেব এই দুই প্রকার পিতলে এটা 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে। তা লিখে দেব, প্রথম প্রকারের পিতলে 5x একক এবং দ্বিতীয় প্রকারের পিতলে 2x একক মেশানো হবে। ঠিক আছে, তাহলে এভাবে লিখে দেবো 9 দাগেরটা, ধরি প্রথম প্রকারের পিতল 5x একক এবং দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার পিতল 2x একক মেশানো হবে। তাহলে প্রথম প্রকার পিতলের তামা ও দস্তার অনুপাত কত দেওয়া আছে,
প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত এইট ইস টু থ্রি। তাহলে প্রথম প্রকার 5x একক পিতলে তামার পরিমাণ এভাবে বার করে নেব। হ্যাঁ, প্রথম প্রকার 5x একক পিতলে তামার পরিমাণ কত বেরোবে? 8 বাই গোটাটা 11 ইন্টু কি হয়ে যাবে 5x, তাহলে কত হয়ে যাচ্ছে 40x বাই 11 একক। সেম একই রকম আমরা কি করে নেব, দস্তার পরিমাণটাও বার করে নিচ্ছি। তাহলে প্রথম প্রকার 5x একক পিতলে দস্তার পরিমাণ কত হবে? 3/11 5x, তাহলে 15x বাই 11 একক হয়ে গেল। তারপরে আমরা এবার দ্বিতীয় প্রকার হিসাব করছি। তাহলে দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে? 15:7। তাহলে দ্বিতীয় প্রকার 2x একক পিতলে তামার পরিমাণ লিখে দেবো। অতএব দ্বিতীয় প্রকার 2x একক পিতলে কার পরিমাণ? তামার পরিমাণ বার করো। তাহলে তামার পরিমাণ কত হয়ে যাবে? তামার পরিমাণটা 15/15 আর 7 কত হয়ে যাচ্ছে? 22 হয়ে যাচ্ছে, ইন্টু কত হয়ে যাবে? 2x। যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত? 2 একে 2 আর 11, তাহলে 15x বাই 11, 15x বাই 11 এটা পাচ্ছি একক। সেম এবার কি বার করবো? দস্তা। দ্বিতীয় প্রকার 2x একক পিতলে দস্তার পরিমাণ কত হবে? 7/22 ইন্টু 2x, তাহলে আবার কেটে গেল, 2 একে 2 11, তাহলে কত হচ্ছে? 7x বাই 11 একক। ঠিক আছে, 7x বাই 11 একক হয়ে গেল। অতএব নতুন প্রকার পিতলে তামার পরিমাণ এভাবে লিখে নিচ্ছি। নতুন প্রকার পিতলে তামার পরিমাণ কত হবে? তামার পরিমাণ 40x বাই, আর এখানে আছে 15x বাই 11, তাহলে হরগুলো লসাগু 11, তাহলে 40x প্লাস 15x সমান কত হয়ে যাবে? 55। এখানে কাটাকাটি করে নিচ্ছি, 55x বাই 11, তাহলে কাটাকাটি করে কত? 5, তাহলে কত হচ্ছে? 5x একক। ঠিক আছে, 5x একক। সেম একই রকম ভাবে লিখবো নতুন প্রকার পিতলে দস্তার পরিমাণ কত হবে? 15x বাই 11 প্লাস 7x বাই 11, তাহলে হরগুলো সব 11, 15x প্লাস 7x, তাহলে কত হয়ে যাচ্ছে? 22x বাই 11, তাহলে 2 কত হয়ে যাবে? 2x।
নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত হবে? 5x অনুপাত 2x, তাহলে কত হবে? 5:2। আমাদের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে চলো 10 দাগের অঙ্ক। 10 দাগেরটা কি বলেছে আমরা পড়ে নিই একবার। 10 দাগেরটাতে বলেছে কি দুই প্রকার স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণে অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত বলেছে 7:32 হবে, হিসাব করে লিখতে বলেছে। তো চলো অঙ্কটা করি আগে। হ্যাঁ, তাহলে এভাবে ধরে নেব কি, ধরি প্রথম প্রকার স্টিলে এক্স এককের সঙ্গে এরকম লিখে নিচ্ছে। ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলে এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিল ওয়াই একক মেশানো হবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত দেওয়া আছে, এবার লিখে নিচ্ছি। অতএব প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত দেওয়া আছে? 2:11 দেওয়া আছে। তাহলে এই এক্স লিটারের মধ্যে বা এক্স এককের মধ্যে তামার পরিমাণ প্রথম প্রকারে এক্স এককের মধ্যে কার পরিমাণ? তামার পরিমাণ কত হবে? তামার পরিমাণ। তাহলে এর অনুপাত 2 বাই নিচে যোগ করে নাও 13 আর ইন্টু কত হয়ে যাবে? এক্স। তাহলে কত হচ্ছে? 2x/13 একক। ঠিক আছে, সেম প্রথম প্রকারে এক্স এককের কার পরিমাণ? দস্তার পরিমাণ কত হয়ে যাবে? 11/13 ইন্টু এক্স, তাহলে 11x/13 একক হয়ে গেল। তারপরে আমরা দ্বিতীয় প্রকারের এবার হিসাব বার করি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম কি বলেছে? ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত হবে? 5:21 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওয়াই এককের মধ্যে এভাবে লিখে দেব, ওয়াই এককের মধ্যে তামার পরিমাণ কত হবে? তামার পরিমাণ 5/26 ইন্টু ওয়াই, তাহলে 5y/26 একক। সেম ওয়াই এককের মধ্যে দস্তার পরিমাণ কত হয়ে যাবে? দস্তার পরিমাণ 21/26 ইন্টু ওয়াই, তাহলে কত হয়ে যাচ্ছে? 21y/26 একক। তাহলে এটা বার হলো। এবার কি করব আমরা? নতুন প্রকার স্টিলে তামার পরিমাণ যোগ করে নিচ্ছি আর দস্তার পরিমাণ যোগ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এভাবে লিখে দেব
কি নতুন প্রকারে বা নতুন স্টেনলেস স্টিলে তামার পরিমাণ। অতএব নতুন স্টেনলেস স্টিলে মোট তামার পরিমাণ কত হবে? 2x/13 প্লাস 5y/26, তাহলে হরগুলো লসাগু 26 হবে। 26 যদি হয় তাহলে এখানে 2 4 4x প্লাস 5y, তো এটা আমরা পেয়ে যাচ্ছি, এটা একক। ঠিক আছে, একই রকম ভাবে আবার লিখতে হবে কি অতএব নতুন প্রকার স্টেনলেস স্টিলে মোট দস্তার পরিমাণ কত হবে? দস্তা কত আছে? 11x/13 প্লাস 5y 21y, 5y হয়ে যাচ্ছে 21y বাই কত হয়ে যাবে? 26। তাহলে হরগুলো লসাগু কত? 26। তাহলে 11x প্লাস 21y, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? এটা একক পেয়ে গেলাম। এবার বলেছে এই যে অনুপাতটা পাচ্ছি এটা সমান বলে দিয়েছে কত? 7:32। তাহলে এটা বা এটা করে ইকুয়াল টু 7। শর্তানুসারে কি লিখবো? তাহলে এখানে আমরা দেখো যেটা তামার পরিমাণ পেলাম আর দস্তার পরিমাণ পেলাম, ডিভাইড দিয়ে লিখে আমরা অনুপাতটাকে ডিভাইড দিয়ে লিখে দিচ্ছি। তাহলে কি পাবো? 4x প্লাস 5y বাই কত হয়ে যাচ্ছে? 26 বাই নিচে কত হচ্ছে? 22x প্লাস 21y, তাহলে কত হয়ে যাবে? 26 ইকুয়াল টু পাঁচটা হচ্ছে 7/32। তাহলে এখানে উভয় পক্ষে 26 26 কেটে গেল। ঠিক আছে, কি পড়ে থাকবে? 4x প্লাস 5y বাই 22y ইকুয়াল টু কত হয়ে যাবে? 7/32। তাহলে কোনাকুনি আমরা যদি গুণ করে নিই তাহলে কত আসবে বলো তো? যে কোনাকুনি গুণ করে নিই এরকম ভাবে, তাহলে আসছে আমাদের 7 দুনা 14, হ্যাঁ, আর এরকম ভাবে 6 দুনা 4 দুনা 8, এটা দিয়ে গুণ করেছি। 4 দুনা 8 আর 3 4 12, 128x প্লাস তাহলে কত y হবে? 5 দুনা 10 শূন্য, তাহলে 1 3 15 16, 160y। এ পাশটায় আসবে গুণ করলে 7 দুনা 14 আর 7 দুনা 14 15x প্লাস 7 থেকে 7 7 দুনা 14, 147y। ঠিক আছে, তাহলে বা দিয়ে আমরা x টিকে 1 দিয়ে করে নিচ্ছি আর y টিকে 1 দিয়ে করে নিচ্ছি। তাহলে x কি পাচ্ছি? 128x, এটা এরপরে আসলে মাইনাস 154x সমান 147y, এটা আসলে 160y। তাহলে বা দিয়ে কত আসবে? 26x সমান মাইনাস 13y। তাহলে উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 26 আর এই ওয়াইটা এই পাশটায় চলে আসলো, তাহলে 13 বাই কত হয়ে যাবে? 26। যদি কাটাকাটি করি 13 কে 13, 13 × 26, তাহলে কত হচ্ছে? 1/2, এটাকে লিখা যাবে 1:2। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো তারপরে 10 দাগেরটা হয়ে গেল, আমাদের 11 দাগেরটা করি। 11 দাগের অঙ্কটা কি বলেছে? 11 দাগের গুলো বলেছে একমাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, হিসাব করতে বলেছে। তো চলো অঙ্কটা করি আগে, তাহলে বুঝতে পারবে। তাহলে অঙ্কটা কিভাবে লিখবো? এভাবে লিখে দেবো কি, ধরি পাত্রে x একক শরবত আছে এবং y একক শরবত
তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললাম, জল মেশালাম, এভাবে ধরে নিচ্ছি কি 11 দাগের ধরি পাত্রে কত এক্স একক শরবত আছে, এক্স একক শরবত আছে। তাহলে এখানে লিখবো ওয়াই একক শরবত তুলে ওয়াই একক শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল মেশালাম। ঠিক আছে, তাহলে শরবতে সিরাপ ও জলের অনুপাত কত দেওয়া আছে আমরা বার করে নিচ্ছি। তাহলে শরবতে সিরাপ ও জলের অনুপাত কত দেওয়া আছে 5:2, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এক্স একক শরবতে সিরাপ আছে বার করে নেব। অতএব এক্স একক শরবতে সিরাপ আছে কত হবে, তাহলে 5/7 ইন্টু কত এক্স এর মধ্যে, তাহলে ইন্টু কি করে দেবো এক্স সমান কত হয়ে যাবে 5x/7 একক। এটা কি পেলাম সিরাপ। তাহলে এক্স একক শরবতে কি আছে জল আছে, তা জল কত হবে 2/7 ইন্টু এক্স, তাহলে 2x/7 একক। তাহলে এটা হয়ে গেল। এবার ওয়াই এককের মধ্যে হিসাব করব। তাহলে ওয়াই একক শরবতে কি বলেছে সিরাপ আছে, কত হবে 5/7 ইন্টু ওয়াই সমান 5y/7 একক। আবার ওয়াই একক শরবতে জল আছে কত হবে 2/7 ইন্টু ওয়াই, তাহলে 2y/7 একক। এটা পেয়ে গেলাম। এবার আমরা কি লিখবো, কি এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে, এই লাইনটা লিখতে হবে। তাহলে কি লিখবো, এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট সিরাপে বা অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে, অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে, কত সিরাপ থাকবে, তাহলে 2x/7 মাইনাস 2y/7, তাহলে এত একক। ঠিক আছে, তারপর -2y/7 প্লাস ওয়াই এত একক। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি আসবে, শর্তানুসারে আমাদের আসবে কি আসছে 5x বাই কত হয়ে যাবে 7 মাইনাস 5y/7, এ পাশটায় কি আসছে 2x/7 মাইনাস 2y/7 প্লাস ওয়াই। তাহলে আমরা যদি অঙ্কটা সমাধান করি তাহলে কত আসবে বলতো, এখানে লিখেছি 5x যদি হরগুলির লসাগু 7 হয় তাহলে 5x মাইনাস 5y ইকুয়াল টু, এখানকার লসাগু যদি 7 হয় তাহলে কত হবে 2x মাইনাস 2y প্লাস 7y। তাহলে বা দিয়ে কত আসছে 5x, এখানে মাইনাস 7 কেটে দিলাম, 5x মাইনাস 5y, এখানটায় আসছে 2x আর প্লাস 5y আসছে। ঠিক আছে, প্লাস কত আসবে 7 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে প্লাস 5y। তাহলে উভয় পক্ষে আমরা এক্স গুলোকে টেনে নিচ্ছি, এক্স গুলোকে যদি টানি তাহলে কত আসছে বলো তো,
5x-2x সমান, এটা কত আছে 5y প্লাস 5y হয়ে যাবে, তাহলে বা দিয়ে 3x সমান 10y। তাহলে বা দিয়ে এরকম লিখতে পারবো, আমরা ঘুরিয়ে লিখছি, এটা 10yটাকে এ পাশটায় লিখছি আর 3xটাকে এ পাশটায় লিখছি। তাহলে এবার কি করে দেবো আমরা, y সমান কি হবে 3/10 আর এর সঙ্গে x আছে, তাহলে xটা হলো টোটাল সর্বতের মূল্য। তাহলে অতএবটা এভাবে লিখতে হবে, মেন হচ্ছে অতএব এইটা এই কোশ্চিনটা, ঠিক আছে। মোট সর্বতের 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ, সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, সমান সমান হবে। বাস হয়ে গেল এটা অ্যান্সার। একটু বড় অঙ্ক ছিল এটা, তোমরা সাবধানে দেখে একটা একটা করে বুঝে করবে। তারপরে 13 দাগেরটা কি বলেছে,